ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যে হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে নানান মহলে ধন্য ধন্য হচ্ছে। তার স্ট্র্যাটেজি, তার গেম প্ল্যান নানান মহলে প্রশংসিত হচ্ছে। এটা তিনি আর কি প্রশংসা পাওয়ারই যোগ্য। কিন্তু আমি মনে করি ভারতের এই সাফল্যে তার আগের যিনি হেড কোচ ছিলেন রাহুল দ্রাবিড়, তারও কিন্তু এই জায়গায় অনেক বড় একটা ক্রেডিট প্রাপ্য। রাহুল দ্রাবিড়ের এই দেখানো পথ ধরেই আমি মনে করি ভারতের এই বর্তমান টিম ম্যানেজমেন্ট হেঁটে এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা সফল হয়েছেন। কিভাবে আমি এই কথাটা বলছি, তাহলে আমি আলোচনাটা একটু শুরুর থেকে করতে চাই। ভারতের মানে যিনি এখন মানে অধিনায়ক রোহিত শর্মা, তিনি এই ওয়ানডে ক্রিকেটে ওই প্রথম পাওয়ার প্লে 10টা ওভারটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে চান। মানে ওই জায়গাতেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হয়ে ফ্লাইং স্টার্ট করে ভারতকে ওই জায়গায় অন্ততপক্ষে 70 থেকে 80 রান তিনি এনে দিতে পছন্দ করেন। খেয়াল করে দেখুন এই স্ট্র্যাটেজিতে তিনি কবে থেকে ব্যাটিং করা শুরু করেছেন? 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে, কোচ রাহুল দ্রাবিড়ের আন্ডারে আর ওই তৎকালীন টিম ম্যানেজমেন্টের আন্ডারে। আর সেই স্ট্র্যাটেজিতে কিন্তু রোহিত শর্মা মোটা দাগে সফল হয়েছিলেন ওই পুরো টুর্নামেন্টে। আর এই সেম স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে 2024 টি-20 বিশ্বকাপেও তিনি সফল হয়েছিলেন আর ভারত চ্যাম্পিয়নও হয়েছিল। তো ওই স্ট্র্যাটেজিতেই তিনি কিন্তু এই 25 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেললেন, আর সেখানেও কিন্তু ভারত আবারও চ্যাম্পিয়ন হলো। আর যার কারণে অপর পাশে থাকা মানে আরেক ওপেনার শুভমান গিল, তিনি ওই উইকেটের এক পাশ আগলে রেখে আর কি খেলতেই পছন্দ করতেন, বা তাকে ওই রোলটাই দেওয়া হয়েছিল 23 ওয়ানডে বিশ্বকাপে। আর ঠিক ওই রোলটা তিনি এইবারও পালন করলেন। আর এরপর নাম্বার 3-তে নামা বিরাট কোহলির কাজটা কী ছিল 23 ওয়ানডে বিশ্বকাপে? যে আর কি ইনিংস বিল্ড আপ করা, পার্টনারশিপ বিল্ড আপ করা, উইকেটের এক পাশ আগলে রাখা, যাতে অপর প্রান্তে আসা ব্যাটাররা ওই জায়গায় মানে নির্ভয়ে শট খেলে যাতে দলের স্কোরটাকে দ্রুত বাড়িয়ে নিয়ে যেতে পারেন। ওই স্ট্র্যাটেজিতে 23 ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি সফল হয়েছিলেন, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও হয়েছিলেন, হায়েস্ট রান গেটারও হয়েছিলেন। এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি সেই একই রোলটা প্লে করলেন, এখানেও কিন্তু তিনি মোটা দাগে সফলই হয়েছেন। এরপর 4 নম্বরে ব্যাটিং করতে আসা শ্রেয়াস আয়ারের রোলটা কী ছিল 23 ওয়ানডে বিশ্বকাপে? মানে তিনি একেবারে রিস্ক নিয়ে ক্রিকেট খেলতে পছন্দ করতেন, বড় বড় শট খেলে মানে প্রতিপক্ষ বোলারদের উপর শুরুতেই আর কি চড়াও হয়। মানে তিনি আর কি যে টাইমই ব্যাটিং করতে আসুক না কেন, তার রোলটা কিন্তু ওই অ্যাটাকিং ক্রিকেট খেলার আর কি ছিল। ওখানে তিনি খেলে একদম সফল হয়েছিলেন 23 ওয়ানডে বিশ্বকাপে। বেশ ভালো ভালো কয়েকটা ইনিংস আমরা দেখেছিলাম তার, 500-র উপর রান করেছিলেন। ওই স্ট্র্যাটেজিতে তিনি এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একেবারে মানে বলতে গেলে তুমুলভাবে সফল। আর এরপর নাম্বার 5-এ যে আকসার প্যাটেলকে নামানো হয়েছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, অনেকে বলছেন যে এটা নাকি কোচ গৌতম গম্ভীরের একটা মাস্টার মাইন্ড, কিন্তু খেয়াল করে দেখবেন এটাও কিন্তু ওই রাহুল দ্রাবিড় আর তার তৎকালীন টিম ম্যানেজমেন্টেরই একটা পরিকল্পনার অংশ। ঠিক যে কারণে গত বছর টি-20 বিশ্বকাপে খেয়াল করে দেখবেন পাকিস্তানের এগেনস্টে ম্যাচটায় ভারত খুব দ্রুতই কিন্তু 3 উইকেট হারিয়ে ফেলেছিল, রোহিত শর্মা, বিরাট কোহলি আর সূর্য কুমার যাদব। তখন কিন্তু ভারতের ওই ব্যাটিং বিপর্যয় রোখার জন্য এই আকসার প্যাটেলকে প্রমোট করা হয়েছিল, আর ঋষভ পান্তের সাথে তিনি কিন্তু একটা ওই 60+ রানের পার্টনারশিপ করে ভারতকে কিন্তু ব্যাটিং বিপর্যয়টা হাত থেকে বাঁচিয়েছিলেন। ঠিক একই স্ট্র্যাটেজিতে সফল হয়েছিল ভারত ওই টি-20 বিশ্বকাপের ফাইনালে। ওই বিরাট কোহলির সাথে এই আকসার প্যাটেল কিন্তু একটা 70+ রানের পার্টনারশিপ করে ভারতকে কিন্তু আবার ওই ব্যাটিং বিপর্যয় থেকে তিনিই রুখে দিয়েছিলেন। ওই কারণেই আমি বলছি রাহুল দ্রাবিড়ের ওই দেখানো পথ ধরেই কিন্তু কোচ গৌতম গম্ভীর আবারও এই আর কি এই 5 নম্বরে আকসার প্যাটেলকে প্রমোট করার সাহসটা দেখিয়েছেন। আর আকসার প্যাটেল তার ওই ভরসার প্রতিদানটাও কিন্তু দুহাত ভরে দিয়েছেন। আর এছাড়া আমাকে বলতে হবে মানে ভারতের যে ওই 3 স্পিনার খেলানোর স্ট্র্যাটেজি, কুলদীপ যাদব, ওই তারপর রবীন্দ্র জাডেজা আর ওই আকসার প্যাটেল, এই 3জনকে নিয়ে কিন্তু রেগুলার ভারত খেলেছিল গত বছর টি-20 বিশ্বকাপে। সেখানে ভারত খেলে কিন্তু সাফল্য পেয়েছিল। আর ঠিক এই স্ট্র্যাটেজিটাও কিন্তু ভারত এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছিল প্রথম 2 ম্যাচে। তারপর ওই কন্ডিশন বিবেচনায় আরেকজন স্পিনারকে তারা ওই জায়গায় ইনক্লুড করেছিল একাদশে। তো বরুণ চক্রবর্তীকে আর কি একাদশে নেওয়াটা কিংবা তাকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দলে নেওয়া ওই যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে, এই মানে ডিসিশনটা আমি বলবো কোচ গৌতম গম্ভীরের ডেফিনেটলি একটা ক্রেডিট প্রাপ্য। কারণ কন্ডিশনটা তিনি খুব ভালোভাবে রিড করেছিলেন, ওই জায়গায় তার মানে গেম সেন্সটা অনেক আর কি হাই ছিল। মানে এই কারণেই তিনি বরুণ চক্রবর্তীকে মানে একজন এক্সট্রা স্পিন বোলিং অপশন রাখতে চেয়েছিলেন, আর সেটাকে তিনি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। আর এছাড়া আমি বলবো কোচ গৌতম গম্ভীরের আরেকটা ক্রেডিট প্রাপ্য, সেটা হচ্ছে কে রাহুলের ওই জায়গায় আর কি মানে টানা তাকে একাদশে কন্টিনিউ করিয়ে যাওয়াটা। মানে ঋষভ পান্ত থাকা সত্ত্বেও ঋষভ পান্তের ব্যাপারটা আর কি হয়েছে, ঋষভ পান্ত মানে তিনি খুব আর কি অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করেন, আর তার রিসেন্ট পাস্ট ফর্মটাও সেভাবে ভালো যাচ্ছিল না। অস্ট্রেলিয়ার এগেনস্ট টেস্ট সিরিজে দেখেছিলাম তিনি অবিবেচকের মতো শট খেলে উইকেটগুলোকে থ্রো ডাউন করে দিয়ে এসছেন। তো সেই বিবেচনায় কিন্তু কে রাহুল মানে তিনি সব রকম রোলের জন্যই আর কি একদম পারফেক্টলি ওই জায়গায় সুইটেবল। অ্যাটাকিং ক্রিকেটও খেলতে পারেন, আবার বলতে গেলে মানে মানে ডিফেন্ড করে আবার বলতে পারেন মানে ইনিংসের হালটাও তিনি ধরতে পারেন। তো সব কিছু মিলিয়ে কে রাহুলকে ওই জায়গায় কন্টিনিউ করে যাওয়া বা তার ওই জায়গায় মানে মানে ব্যাটিংয়ের রোলটা ওই জায়গায় কিছুটা আর কি স্লাইডলি চেঞ্জ করে দেওয়াটা, বা কে রাহুলকে ওই জায়গায় অ্যাটাকিং ক্রিকেট খেলার যে সাহস দেওয়াটা, এইটার জন্য আমি মনে করি কোচ গৌতম গম্ভীরের ডেফিনেটলি এই জায়গায় একটা ক্রেডিট প্রাপ্য। কিন্তু আমি স্টিল মনে করি ভারত এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে সাফল্য পেয়েছে সেটা আগের হেড কোচ রাহুল দ্রাবিড় আর তার টিম ম্যানেজমেন্টের দেখানো পথ ধরেই এই সাফল্যটা এসছে। এখানে কোচ গৌতম গম্ভীর মানে আমি বলবো তারও এই জায়গায় একটা ক্রেডিট ডেফিনেটলি প্রাপ্য, আমি যে 2টা পয়েন্টের কথা বললাম। আর এছাড়া তিনি ওই রাহুল দ্রাবিড়ের দেখানো পথ ধরে বা আর কি বলতে গেলে তার ওই দেখানো স্ট্র্যাটেজি ধরেই
যে তিনি মানে ভারতের এই টিমটাকে যে খুব একটা আর কি অদল বদল করেননি বা আর কি পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাননি, এটার জন্য তারও একটা ওই জায়গায় ডেফিনেটলি ক্রেডিট প্রাপ্য। একমত হবেন আমার সাথে, নাকি আপনারা অন্য কিছু ভাবছেন এই ব্যাপারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।